बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। 2013 সালের 7ই জুন কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনার বারাসাতের কামদুনি গ্রামে 20 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে প্রথমে অপহরণ করে গণধর্ষণ করে 8 জন জানোয়াররূপী মানুষ। তারপর দুষ্কৃতীরা ছাত্রীটির পা থেকে নাভি অবধি চিরে তার মৃতদেহ পাশের ক্ষেতে ফেলে রেখে চলে যায়। আর এই ঘটনার প্রতিবাদে যখন কামদুনিবাসী বিক্ষোভ শুরু করে, তখন রাজ্যের পুলিশ মোট 11 জনকে গ্রেফতার করে এবং এই ঘটনার প্রধান সাক্ষী নির্যাতিতার মামা বিমল ঘোষ, যিনি পুলিশের হাতে মার খেয়ে আরজিকর হসপিটালে চিকিৎসার গাফিলতিতে মারা যায়। আমরা হসপিটালে নিয়ে আসলাম, নিয়ে এসে ডাক্তার বাবাকে কোনো চিকিৎসাই করলো না, 5 ঘন্টা পড়েছিল। আর এই ঘটনায় 2016 সালে জজ সঞ্চিতা সরকার কাউকে মৃত্যুদণ্ড এবং কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু 2023 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয় কুমার গুপ্তের সমন্বয়ে গঠিত বিচার বিভাগীয় বেঞ্চ কিছু দোষীকে বেকসুর খালাস এবং বাকি দোষীদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে মাত্র 10,000 টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড দেয় এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর তাই এর প্রতিবাদে কামদুনিবাসী আবার বিক্ষোভ শুরু করলে সে সময়কার আমাদের রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই স্থান পরিদর্শন করে এবং এর আগে তিনি নির্যাতিতার বড় ভাইকে এক চাকরির প্রতিশ্রুতি দেয়। পরিবারের 2 জনকে চাকরি দেওয়া মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী, গ্রুপ ডি চাকরি পাবেন এবং ওরা রাজিও হয়েছেন যে হ্যাঁ, এখন চাকরিটা আমাদের দরকার। রাজ্যের মন্ত্রীও চেয়েছিল যে একটি ধর্ষণের কম্পেনসেশন একটি চাকরি দিয়ে করে নেবে। যাই হোক, ঘটনা 2 দেখুন। 2022 সালের 4 এপ্রিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালিতে একটি 14 বছর বয়সী নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে তৃণমূল কংগ্রেসের নেতা সমরেন্দ্র গায়ালির ছেলে ব্রজগোপাল গায়ালি ওরফে সোহেল গায়ালি ও তার বন্ধুবান্ধবেরা। এই ধর্ষণের পর নির্যাতিতার গোপনাঙ্গ থেকে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, সে সময় সোহেলের বন্ধুবান্ধবেরা ওই মেয়েটিকে তার বাড়িতে দিয়ে আসে এবং তার বাড়িতে এটি বলে আসে যে মেয়েটিকে কোনোভাবেই হাসপাতাল বা থানায় নিয়ে যেতে পারবে না। যদি তারা তা করে তাহলে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেবে, এমনকি পরিবারের সবাইকে হত্যাও করে ফেলবে। এই ঘটনার দিনই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটি তার বাড়িতেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সমস্ত ঘটনা তার বাবাকে বলে যায়। কিন্তু এরপর হঠাৎ করে ওই ধর্ষণকারী দলবল আসে এবং বন্দুক দেখিয়ে সেই মেয়েটির মৃতদেহ সেখান থেকে তুলে নিয়ে যায় পাশের এক কবরস্থানে। এরপর মৃতদেহটিকে পুরানোর তোড়জোড় লেগে যায়। সেই কবরস্থানের আশেপাশে চিতার কাঠ মজুদ না থাকলে পাশের ঝোপঝাড়ের সাথে কেরাসিন ঢেলে সেই মৃতদেহটিকে পুড়িয়ে ফেলা হয়। আর এখানেই শেষ হয় না, ওই মৃতদেহটির সৎকারের আচার অনুষ্ঠানের যে ক্রিয়াকলাপ থাকে তার জন্য তারা গ্রামে সমস্ত পুরোহিতদের আসতে মানা করে দেয়। আর এই ঘটনার পরে হাঁসখালিতে যায় আমাদের এক বিখ্যাত সাংসদ মহুয়া মৈত্র, যিনি ঘটনাস্থলে গিয়ে বলেন যে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপরে তারা কোথায় শাস্তি পায়? এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তাদের শাস্তি কি ছিল? শুধুই জেল। গত কয়েকদিন আগে 9ই আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালের ভেতরে এক প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টরকে গণধর্ষণ করে বেধড়ক মার মেরে গলা টিপে হত্যা করা হয় এবং এই ঘটনাটি ধামাচাপা দিতে ওই হসপিটালের চেস্ট মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মিতার বাড়িতে ঘটনার পরের দিন ফোন করে এবং বলে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এরপর মিতার পরিবার তার মেয়েকে দেখতে আসলে তাদের প্রায় 3 ঘন্টা হয়রানির শিকার হতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আর এই ঘটনার খবর যখন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, তখন 7 সদস্যের সিট গঠন করা হয়। এই সিট গঠনের মাত্র 6 ঘন্টা পরে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপনি জানলে অবাক হবেন যে গ্রেফতার হওয়া ব্যক্তিটি ছিল কলকাতা পুলিশেরই এক অংশ। পেশায় সিভিক ভলান্টিয়ার এই অভিযুক্তের নাম সঞ্জয় রায়।
তবে এই ঘটনায় অভিযুক্তের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছেই, কারণ তরুণী চিকিৎসকের মৃতদেহে যতগুলি আঘাতের চিহ্ন মিলেছে তা কোনোভাবেই একজনের পক্ষে করা অসম্ভব, কারণ তরুণীর দেহে 10টিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে, যেখানে চিকিৎসকেরা বলছে যে এই ঘটনা ঘটাতে এক বা একের অধিক মানুষের প্রয়োজন। সেখানে কলকাতা পুলিশ গণমাধ্যমে কিভাবে বলে যে গ্রেফতার হওয়া অভিযুক্তই একমাত্র অপরাধী। আর এই কারণেই কলকাতা হাইকোর্ট এই ঘটনার উপরে একটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এখন কথা হচ্ছে, ভারতে আদৌ কি নারীরা সুরক্ষিত? এর উত্তর হলো এক কথায় একদমই না। কারণ 2018 সালে থমসন রয়টার্স ফাউন্ডেশনে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষ হলো মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক একটা দেশ। যেই দেশে ধর্ষণ হলো ভারতের মহিলাদের বিরুদ্ধে 4র্থ সর্বাধিক অপরাধ। সেই দেশে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর মতে 2011 সালের বার্ষিক রিপোর্টে দেখা যায় যে সারা দেশে 31,677টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা প্রতিদিনের হিসাবে 86টি মামলা নথিভুক্ত হয়েছে। মানে পরিসংখ্যান অনুযায়ী প্রতি 16 মিনিটে ভারতে একটি করে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এখানে মনে রাখতে হবে যে এই 31,677 সংখ্যাটি কেস নথিভুক্ত হওয়ার সংখ্যা, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা দেখতে গেলে এর থেকে অনেক বেশি। কারণ ভারতে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ নথিভুক্ত হয় না বললেই চলে। এর কারণ হলো সামাজিক সম্মান বজায় রাখার জন্যই অনেকে এই ধরনের মামলা করতেই চায় না। একটি সমীক্ষায় দেখা গেছে যে 90% নারীরা যে ধর্ষণের শিকার হয় তা তাদের পরিচিত কারুর থেকেই। যদি রাজ্য অনুযায়ী 2019-এর একটি রিপোর্ট দেখি, তাহলে দেখব যে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সবথেকে বেশি সংখ্যক নারী ধর্ষণের মামলা করেছে। আর এই ডেটার হিসাবেই পশ্চিমবাংলায় মোট 2019 সালে 1000-এরও বেশি মামলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে স্বাধীনতার 78 বছর পরে এসেও নারীরা দিনের পর দিন কেন ধর্ষণের শিকার হচ্ছে? দেখো, ধর্ষণ বৃদ্ধির পিছনে একটি অন্যতম কারণ হলো পুরুষতান্ত্রিক সমাজ। এই সমাজের বৈশিষ্ট্য হলো যেখানে নারীদের প্রতিনিধিত্ব কম থাকবে। এই সমাজে পুরুষেরা মনে করে যে নারীরা শুধুমাত্র জন্মেছে গৃহস্থলীর কাজ, যৌনকর্ম ইত্যাদির জন্য। আর কথাটা খারাপ হলেও সত্যি, এমন অনেক মানুষ আছে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ধর্ষণের মতো ঘটনাকে সমর্থন করে, সে পুরুষ হোক কিংবা নারী। না হলে আরজিকর হসপিটালের ধর্ষণ মামলায় সেখানকার প্রিন্সিপাল কেন এরকম মন্তব্য করবে? এটা যে শুধু একটা ঘটনা এমন নয়। 2018-র কাটুয়া ধর্ষণ মামলার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক মানুষকে প্রকাশ্যে ধর্ষণকে সমর্থন করতে। আর এই মামলায় যখন অভিযুক্তদের সমর্থনে একটি সমাবেশ হয়, আর সেই সমাবেশে বিজেপির 2জন মন্ত্রীও যোগ দিয়েছিল। কয়েকদিন আগে টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন যে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 7 দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে। যেখানে 2014 সালে উত্তরপ্রদেশে এক নারী সাংবাদিক ধর্ষণ মামলায় সমাজবাদী পার্টির তখনকার সবথেকে বড় নেতা মুলায়ম সিং যাদব বলেছিল যে পুরুষেরা তো ভুল করে আর সেজন্য তাদের ফাঁসি দেওয়া যায় না, আর তাই আমরা ক্ষমতায় আসলে ধর্ষণ বিরোধী আইন বদলাবো। ये लड़के हैं, गलती हो जाती है तो तीन को भी फांसी दे दी बम्बई। ऐसे कानूनों को बदलने की कोशिश की जाएगी तो प्रयोग करने वालों को सजा दे। আর সে কারণেই ভারতের এই সামাজিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে হয় নারীদের। নিজেকে রক্ষা করতে চাইলে তাদের ঠিকমতো পোশাক পরতে হয়, এমনকি পুরুষ সঙ্গী ছাড়া তারা রাতে বার হতে পারে না। 2019 সালের এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতে প্রতিদিন গড়ে 88টি ধর্ষণের ঘটনা ঘটে। তার মধ্যে দোষী সাব্যস্ত হয় মাত্র এর 28%। মানে 100 আসামির মধ্যে মাত্র 28 জন দোষী সাব্যস্ত হয়। এমনকি এই ধর্ষণ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলছে যে 90% ধর্ষণ মামলায় দোষী বেকসুর খালাস হয়ে যায়। আর ভারতে এই ধর্ষণের শাস্তি কি জানেন? ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণের শাস্তি দেওয়া হয়েছে, যা হলো 10 বছরের কারাদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর সাথে জরিমানা, এবং 12 বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়। এই ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা এখনো পর্যন্ত মোট 58টি দেশে দেওয়া হয়, যার মধ্যে চীন, আরব, ইরান, নর্থ কোরিয়া ও আফগানিস্তান রয়েছে।
তো আমরা এই মুহূর্তে পশ্চিমবাংলায় এক বিপুল ছাত্র জনতার বিক্ষোভ দেখতে পাচ্ছি। এর কারণ হলো ধর্ষণের ক্ষেত্রে সাজা মৃত্যুদণ্ড দিতে হবে, আর এটি তখনই উচ্চভাবে ওঠে যখন কোনো নারীর ধর্ষণ হয়। তো ভারতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এই নিয়ে এর আগে একাধিকবার প্রশ্ন উঠেছে, কিন্তু কেন এটি বাস্তবায়িত হচ্ছে না? এর কারণ হলো কিছু বিচারকের মতে মৃত্যুদণ্ড একটি সংস্কারমূলক তত্ত্বের লঙ্ঘন, যা ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 19, 20 ও 21 লঙ্ঘন করে। আর তাই ভারতে একমাত্র মৃত্যুদণ্ড তাদেরই দেয়া যায় যারা ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের চেষ্টা, খুন কিংবা অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে। আর তাই ধর্ষণের মতো ঘটনায় মৃত্যুদণ্ড দেয়া উচিত কিনা তা এখনও অবধি একটি বিতর্কিত বিষয়। কিন্তু আমার মনে হয় যে একজন ধর্ষক কোনোভাবেই সমাজের কাছে নিরাপদ নয়, আর তাই তাকে যে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাতে সমাজের সামনে একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। এবং এই কঠোর আইনের ফলে ধর্ষণের পরিমাণও অনেক কমে যাবে দেশে। এবং ধর্ষণের ক্ষেত্রে নির্যাতিতার বয়স কোনোভাবেই দেখা উচিত নয়, কারণ ভারতীয় আইনে 12 বছরের নিচে কোনো শিশুকে ধর্ষণ করলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ধর্ষণই হয়। সে 12 বছরের শিশুকে ধর্ষণও যেরকম ধর্ষণ, সেরকমই 70 বছরের কোনো মহিলাকে ধর্ষণও ধর্ষণ। আর এই অপরাধের ফলে একজন মহিলা শারীরিকভাবে যতটা না আহত হয় তার থেকে বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। অতএব আমার মনে হয় যে ধর্ষণের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর তাই আওয়াজ তুলুন যতদিন না পর্যন্ত সরকার এ ধরনের আইন আনছে। তো ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।